আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আপনাদের সামনে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী ভাষণ শেষকালে আরব ভূমির ভৌগোলিক অবস্থা কি ছিল এই নিয়ে হালকা আলোচনা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। তো আরব ভূমির ভৌগোলিক অবস্থা সম্বন্ধে যদি বলা হয় তাহলে ইসলামের ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে আরব ভূমি। এই ভূমি ইসলামের জন্মভূমি। তাই ইসলামের ইতিহাসে জানতে হলে প্রথমে আরবের ভৌগোলিক বিবরণ ও ঐতিহাসিক পটভূমি জানা অবশ্যই দরকার বলে মনে করি। তো আরব শব্দের উৎপত্তি, আরব দেশকে কেন আরব বলা হয় সে সম্পর্কে অনেক মতভেদ পাওয়া যায়। যেমন ইরাব অর্থ মার্জিত ভাষা থেকে আরব শব্দটি এসেছে, কেননা আরবিয়ারা মার্জিত ভাষায় অধিকারী হওয়ার কারণে নিজেদেরকে আরবি এবং পৃথিবীর অন্যান্য জাতিকে আজমি অর্থাৎ মুখ বা বোবা বলতো। কারণ কারো মতে আরাবাত মানে মরুভূমি থেকে আরবে হয়েছে, আবার কারো মতে অনেকে বলেছে কারণ আরব মরুময় এলাকা। 3 নম্বরে এসেছে কেউ কেউ বলেন নূহ নবীর সপ্তম অধস্তন পুরুষের নাম ছিল আরব, তার নাম অনুসারে এই ভূখণ্ডকে আরব বলা হয়েছে। তো এক একজনের মতামত এক এক রকম। বিশ্লেষণে মানুষ, জ্ঞানী মানুষ, বিবেকবদ্ধ মানুষ, তারা তাদের মতো নিশ্চয়ই বিশ্লেষণ করে সেই জায়গায় এসেছে এবং লাস্ট আরব আখ্যা দেওয়া হয়েছে বা আরব শব্দের উৎপত্তি হয়েছে। অবস্থান দিক থেকে যদি বোঝা যায় তাহলে বলতে হবে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আরব ভূমি ইউরোপ ও আফ্রিকা ও এশিয়া এই তিন মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। অস্ট্রেলিয়া ও আমেরিকায় আবিষ্কৃত হওয়ার আগে প্রাচীন আরবি মানচিত্র অনুসারে আরব ভূমি পৃথিবীর কেন্দ্রস্থল বলে গণ্য হতো। আরব ভূখণ্ড 3 দিকে জল, একদিকে স্থল দ্বারা বিশিষ্ট অবস্থিত, তাই একে বলা হয় জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। এর উত্তরে সিরিয়া মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণ ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত মহাসাগর বা লোহিত সাগর। ভূপ্রাকৃতিক দিক থেকে যদি দেখা হয় বা বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে ভূতাত্ত্বিক বিচারে আরব ভূমিকে সিরিয়া ও মেসোপটেমিয়া মরু অঞ্চলের অংশ বলে ধরা হয়েছে। ধারণা করা হয় যে প্রাচীনকালে আরব সাহারা মরুভূমির অন্তর্গত ছিল এবং মধ্য পারস্যের মধ্যবর্তী এলাকা থেকে গোবা মরুভূমি পর্যন্ত বিস্তীর্ণ বালুকাময় ভূভাগের সঙ্গে যুক্ত ছিল। পশ্চিমে লোহিত সাগরের তীরবর্তী রয়েছে একটানা পর্বতমালা, একে আরব দেশের মেরুদণ্ড বলা হয়েছে, আরব দেশের মেরুদণ্ড বলা হয়েছে। এর উচ্চতা উত্তরে প্রায় 12,000 ফুট ও দক্ষিণে প্রায় 10,000 ফুট পর্যন্ত বিস্তৃত। আয়তন ও জনসংখ্যা দিক থেকে যদি বলা যায়, আয়তনের দিক থেকে আরব দেশ বড় হলেও জনসংখ্যা খুবই কম, অতিরিক্ত জনসংখ্যা নেই। আরব ভূখণ্ডের বর্তমান আয়তন 10,27,000 বর্গমাইল এবং জনসংখ্যা কম বেশি 1,20,00,000। আয়তনের দিক দিয়ে এটা ইউরোপের 1/4 এবং আমেরিকার এবং 1/3 সমান। সমগ্র আরব উপদ্বীপ বর্তমানে সৌদি আরব, ইয়েমেন, কুয়েত, কাতার, ওমান প্রভৃতি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত। আরব উপদ্বীপের বিস্তৃতি যদি বলি তাহলে বোঝা যাবে আরব উপদ্বীপের উচ্চতা উত্তরে 12,000 ফুট এবং দক্ষিণে 10,000 ফুট। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ চালু। পূর্ব দিক তীরা অঞ্চলে ওমানে 9,900 ফুট উঁচু একটি পর্বতশ্রেণী রয়েছে। দক্ষিণাঞ্চলে নিচু এবং ক্রমশ ঢালু।
তো আজকে এখানে এই পর্যন্তই আপনাদের সামনে আরবের ভৌগোলিক অবস্থা সম্বন্ধে বললাম, যেখানে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, সেই সঙ্গে আরও অনেকের ওই এরিয়াতেই অনেকের, যেমন হযরত ইসমাইল আলাইহিস সালামের সাফা মরোয়া কাহিনী সম্বন্ধে জানা আছে, যে আবে জমজম পানি যেখান থেকে নির্গিত হচ্ছে সেটাও সম্বন্ধে আপনাদের জানা আছে। ইনশাআল্লাহ কালকে মরু অঞ্চলের শ্রেণী বিভাগ, ভৌগোলিক বিভাগ, দক্ষিণ আরব, আবহাওয়া, জলবায়ু, আরবের সম্পদ, কৃষি সম্পদ, এইসব নিয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন নিশ্চয়ই আপনাদের সামনে আসব। আজকে এখানেই এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।